জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টা বরাবর হস্তান্তর, আদেশ জারির পর হবে গণভোট। তত্ত্বাবধায়ক ফিরলেও এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব নয় বললেন শিশির মনির। কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ ২ নভেম্বর। নির্বাচন বানচালের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি বিএনপির। জনপ্রিয়তার যাচাইয়ে জামায়াতকে ভোটের মাঠে আসার আহ্বান। এবং যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি বর্বরতা চলছে। হামাস সব জিম্মির মরদেহ ফেরত না দেয়া পর্যন্ত হামলা অব্যাহতের ঘোষণা তেল আবিবে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ কমিশনের প্রতিনিধিরা। এর মধ্যেই সুপারিশমালা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বরাবর হস্তান্তর করা হয়েছে। আদেশ জারির পরই হবে গণভোট। গত ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট করার দাবি জানায় কয়েকটি রাজনৈতিক দল। ৩১ অক্টোবর ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা। এজন্য দ্রুত জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া শেষ করতে চায় কমিশন। এ বিষয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। মুন্নি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহমুদ, আপনি হয়তো জেনে থাকবেন এনসিপি সহ 5টি দলের স্বাক্ষর ছাড়া জাতীয় জুলাই সনদ স্বাক্ষর জমা দেওয়ার যে একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন করার জন্য এখন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সবাই গেছেন এবং সব উপদেষ্টারা জড়ো হয়েছেন। এবং একই সঙ্গে আপনাকে আমি জানিয়ে রাখছি, বেলা 12টার দিকে রাজধানী হেয়ার রোডে এই স্বাক্ষর বা এই স্বাক্ষর অনুষ্ঠানের জন্য ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের অন্য সদস্যরা জুলাই জাতীয় সনদ হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন। এবং আপনি আরেকটু জেনে থাকবেন হয়তো যে ৩১ অক্টোবর জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে এবং এ কারণেই তড়িঘড়ি করে জুলাই সনদ হস্তান্তর প্রক্রিয়া চলমান এবং এখনও পর্যন্ত জুলাই সনদ হস্তান্তর প্রক্রিয়া চলমান আছে। আমরা যেটা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে উপদেষ্টা একে একে বেশ কয়েকজন উপদেষ্টা ভিতরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢুকেছেন এবং এখনও পর্যন্ত তারা বের হয়ে আসেননি এবং এখনও পর্যন্ত এমন কোনো তথ্য আমরা পাচ্ছি না যতক্ষণ না এখনও জুলাই সনদ হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে বা এই জাতীয় কোনো তথ্য পাচ্ছি না। কিন্তু আমরা এখন যতটুকু জানতে পেরেছি এখনও চলমান আছে এবং এতক্ষণে তো যেই আলোচনা বা হস্তান্তর প্রক্রিয়ার যে আনুষ্ঠানিকতা এখনও চলছে এবং কিছুক্ষণ পর হয়তো ওনারা বেরিয়ে আসবেন এবং পরবর্তীতে এটা নিয়ে হয়তো আমাদেরকে জানানো হবে যে তাদের কতটুকু কি কাজ কর্মসূচি পালন করলো বা কি হবে, কতটুকু নিয়ে কি করবেন তারা, এটা নিয়ে হয়তো পরবর্তীতে আমাদের সাথে আবার বসবেন বলে জানতে পেরেছি এবং এটা সম্ভবত বেলা 2টোর দিকে হয়তো এটা নিয়ে আলোচনা করবেন আমাদের সাথে। তো মাহমুদ, এটা ছিল এখনকার মতো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। মুন্নি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও তা বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানান অ্যাডভোকেট শিশির মনির। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ৪র্থ দিনের শুনানি শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জানান, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনন্য ধারণা। আজ সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ বিষয়ে ৪র্থ দিনের শুনানি হয়। যে অনগোয়িং সংস্কার প্রক্রিয়া চলমান, যার মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা কি হবে, এটাও একটা আলোচনার বিষয়। এই ব্যাপারেও জুলাই চার্টারে স্বাক্ষর করেছেন। এইটিও আগামী গণভোটে উপস্থাপন করা হচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে এখানে এমন কোনো অবজারভেশন দেওয়া ঠিক হবে না যা নাকি এই বৃহত্তর রিফরমেশন প্রসেস
কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হয়। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ষড়যন্ত্র উস্কানির অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের আদেশ দেয়া হবে আগামী ২রা নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল শুনানি শেষে এই আদেশ দেন। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, ট্রাইব্যুনালের আজকের মামলার শুনানির বিষয়ে সবশেষ তথ্য জানাবেন। বলছিলেন ট্রাইব্যুনালে আজকে দুটি বিষয় ছিল। একটি ছিল কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধ মামলায় অর্থাৎ ৬ জনকে হত্যাসহ ষড়যন্ত্র, জুলাই আন্দোলনের সময় ষড়যন্ত্র, খুন সহ যে অভিযোগগুলো আনা হয়েছিল সেই অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ আরও বেশ কয়েকজন ছিলেন, তাদের বিরুদ্ধে যে অপরাধ ছিল সেই অপরাধে কিন্তু আজকে আসামি পক্ষের যে আইনজীবী তার শুনানি ছিল। সেই শুনানি শেষ হয়েছে ইতিমধ্যেই। ট্রাইব্যুনাল ২ এর যে চেয়ারম্যান রয়েছে তার অধীনেই সেই শুনানি শেষ হওয়ার পরে কিন্তু একটি রায় এসেছে, অর্থাৎ আগামী ২রা নভেম্বর এই মামলার আদেশ গ্রহণের উপর একটি এই মামলার আদেশ দেওয়া হবে বলে একটি জানানো হয়েছে আমাদেরকে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আজকে কিন্তু ট্রাইব্যুনাল ২ এ আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর। এই ইনুরও কিন্তু আসামি পক্ষের আইনজীবী, অর্থাৎ ইনুর পক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনি তার আজকে শুনানির তারিখ ছিল, সেই শুনানিও কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। তিনি কিছু সময় আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আজকে তারা একটি আবেদন জানিয়েছিলেন, অর্থাৎ হাসানুল হক ইনু মানবতাবিরোধী অপরাধ মামলায় দায়ের থেকে তাকে যেন খালাস দেওয়া হয়, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, এই মর্মে তিনি একটি আবেদন জানান ট্রাইব্যুনালে। তার শুনানিতে তিনি এই বিষয়গুলো তুলে ধরেন এবং এরপরেই কিন্তু ট্রাইব্যুনাল থেকে একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে, অর্থাৎ আগামী ২রা নভেম্বর একই তারিখে, যেদিন মাহবুবুল আলম হানিফের যে তারিখ সেই একই তারিখে, অর্থাৎ ২রা নভেম্বর হাসানুল হক ইনুর এই মামলার যে আদেশ সেটিতে আসলে দেওয়া হবে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, কিছু সময় আগে কিন্তু হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনাল থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এরই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার যে বিষয়টি আসলে আপনি বলছিলেন সেই বিষয়টি একটু আমি বলতে চাচ্ছি সেই জায়গা থেকে। সেটি হচ্ছে আজকে হাইকোর্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৪র্থ দিনের শুনানি ছিল, সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। সকাল ৯টা ৪০ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ বিচারিক প্যানেল কিন্তু এই শুনানিতে বসেছিলেন, যেখানে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে অ্যাডভোকেট শিশির মনির আজকে শুনানি করেন এবং তিনি শুনানি শেষ হওয়ার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরেও আসে তাহলেও সংবিধানের ত্রয়োদশ সংশোধনী রয়েছে, সেই ভিত্তিতে এই আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থায় নির্বাচন সম্ভব নয়। অর্থাৎ এই মুহূর্তে দেশে যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মেজবা, আপনাকে ধন্যবাদ। নির্বাচন বানচালের কর্মসূচি নিয়ে মাঠে না নেমে ভোটের মাধ্যমে জামায়াতকে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নির্বাচন ব্যাহত করার কোনো ষড়যন্ত্র বিএনপি বরদাস্ত করবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ওলামা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে ঘোষিত সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে ইউনূস সরকারের প্রতি আহ্বানও জানান জয়নুল আবদিন। গুম খুনের দায়ে শেখ হাসিনার বিচারে বাংলার মাটিতেই হবে জানিয়ে হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বানও জানান এই বিএনপি। নির্বাচন না করে ক্ষমতায় থাকার জন্য এটা কোনোদিনও বিএনপি একটা কর্মী থাকতে সম্ভব। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ মন্থা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে, বেড়েছে এর বাতাসের গতিবেগও। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ের আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১২৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।
এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর চেয়ে চলতি বছরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এছাড়া বিগত 3 মাসের তুলনায় অক্টোবরে প্রথম দিনে 25 দিনে আক্রান্তের সংখ্যা বেশি, বেড়েছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায় আগস্ট মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় 10,496 জন, মৃত্যু হয় 39 জনের। আর সেপ্টেম্বরে ভর্তি হয় 15,866 জন, মৃত্যু 76 জনের। এদিকে অক্টোবরের 25 তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে যান 18,098 জন। বিশেষজ্ঞরা বলছেন, এবার দেরিতে বৃষ্টিপাত ও অস্থিতিশীল আবহাওয়ার কারণে এডিস মশার বিস্তার বেড়েছে। সারা দেশের মতো বরগুনাতেও বাড়ছে ডেঙ্গু রোগী। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, বরগুনার ডেঙ্গু পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনি যেমনটি বলছিলেন যে আসলে সারা দেশের ন্যায় আসলে বরগুনাতেও কিছু ডেঙ্গুর প্রকোপ বছরের যে ধারাবাহিকতা প্রথম দিকে যেরকম বেড়েছিল সেরকমই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখনো। আমি যদি সকালেও জানাচ্ছিলাম ডেঙ্গুর খবর, এর পরবর্তীতে 11টায় যে সিভিল সার্জন অফিস থেকে আমি যে আপডেট তথ্য পেয়েছি, এই তথ্যের পরে কিন্তু দেখেছি যে নতুন করে 24 ঘন্টায় কিন্তু আরো 34 জন আক্রান্ত হয়েছেন, ডেঙ্গু নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায়। এবং আমি যদি একটু ডেঙ্গু রোগীদের সাথে কথা বলি, যে আসলে তারা যেটি বারবারই অভিযোগ করছে যে মশক নিধনের যে প্রক্রিয়ায় যে বরগুনায় সেটি কিন্তু একদমই নেই আসলে, এবং তারা কিন্তু নতুন করে আক্রান্ত হচ্ছেন। আমি একটু কথা বলতে চাই, এখানে হসপিটালে ভর্তি হয়েছেন তার সাথে, আসলে ডেঙ্গু পরিস্থিতি কেমন এবং আপনি কিভাবে আক্রান্ত হলেন এবং মশক নিধনের কোনো ব্যবস্থা প্রশাসন নিয়েছে কিনা? আমার খেজুর তলার কোনো এরকম কোনো নাই। এবার এখন যেমনটি বলছিলেন যে আসলে তারা কিন্তু ওইরকম কোনো পদক্ষেপ এখানে কিন্তু নেওয়া হচ্ছে না। আমি আরেকজন রোগীর সাথে কথা বলবো। আপনারা জানেন যে মাহমুদ, বরগুনার যে উপজেলা রয়েছে এই উপজেলার মধ্যে কিন্তু পাথরঘাটা সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। পাথরঘাটা থেকে আজকে একজন রোগী এখানে ভর্তি হয়েছেন। আসলে পাথরঘাটার কি অবস্থা এবং আপনি কিভাবে আক্রান্ত হলেন, এবং পাথরঘাটা কি মশক নিধনের কোনো ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কিনা? জি না, অবস্থা খুবই খারাপ পাথরঘাটা, যার কারণে আমি বরগুনা আসতে বাধ্য হয়েছি। এবং মাহমুদ, যেমনটি বলছিলেন যে আসলে এখানে যে সবারই একটি অভিযোগ যে নাগরিকদের, যে আসলে পৌর প্রশাসন বা যারা রয়েছেন বা পৌরসভার দায়িত্বে, তারা কিন্তু সেরকম কোনো পদক্ষেপ মশক নিধনে নেয়নি। এবং স্বাস্থ্য বিভাগ থেকে যে বারবারই যে পরামর্শের কথা বলেছেন যে আসলে রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে এবং বাড়ির যে আঙিনা সেটি পরিষ্কার রাখতে হবে, এবং তাহলেই কিন্তু ডেঙ্গু থেকে বেঁচে থাকা যাবে। তাহলে কিন্তু সেই বিষয়টি কিন্তু দাবি করছেন স্বাস্থ্য বিভাগ, যে তাহলেই ডেঙ্গু থেকে বেঁচে থাকা যাবে। তো মাহমুদ, এই ছিল বরগুনা থেকে সব শেষ। সাগর, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামের 7 সদস্যের একটি প্রতিনিধি দল। দুপুর 12টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MR আসাদ। আসাদ, বৈঠকের আলোচ্য সূচিতে কোন কোন বিষয় প্রাধান্য পাচ্ছে জানাবেন? মাহমুদ, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও এবং সেটি যেদিন উপদেষ্টা পরিষদে চূড়ান্ত হয়েছে এবং সেদিন থেকেই নির্বাচন কমিশনে কিন্তু রাজনৈতিক দলগুলো, যেগুলো নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাদেরকে হট ফেভারিট ধরা হচ্ছে এবং যারা নির্বাচনের মাঠে সবচেয়ে বেশি জোরালো প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই দলগুলোর কিন্তু আনাগোনাটা অনেকটাই বেড়েছে। এবং কিছুদিন আগে কিন্তু বিএনপির একটি প্রতিনিধি দল এসেছিলেন এবং তারা কিন্তু যে জোটের যে প্রতীক
সেটা যেন দলীয় প্রতীকটি যেন জোটের প্রতীক হতে পারে সে বিষয়ে কিন্তু তারা কথা বলেছেন এবং তারা তাদের এই যে একটি সংশোধনী আনা হয়েছে ধারা 20-এ সেটির বিষয়ে তাদের আপত্তি কিন্তু তারা জানিয়েছিলেন। এরই মধ্যে কিন্তু আজকে জামায়াতের 10 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছে এবং পুরো কমিশনের সঙ্গে কিন্তু তারা বৈঠকটা করছেন এবং এই বৈঠকের বিষয়ে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে আপনি জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর দুটি দাবি, একটি হচ্ছে যে পিআর পদ্ধতির নির্বাচন এবং দ্বিতীয়টি হচ্ছে যে গণভোটের একটি আয়োজন যেন জাতীয় নির্বাচনের আগে করা হয়। সুতরাং আজকের যে আলোচনা হচ্ছে সেখানে আসলে তারা এই বিষয়গুলোতে জোর দিবেন বলে আমরা ধারণা করছি। কারণ হচ্ছে কিছুদিন আগেই কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনের আগে, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের যে প্রস্তাবনা কিংবা নির্বাচনের দিন গণভোটের যে প্রস্তাবনা সেটি আসলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র বলে বলা হচ্ছে এবং সেক্ষেত্রেই তারই একটা ধারাবাহিকতায় বা তারই একটি প্রতিদ্বন্দ্বিতামূলক যে রাজনৈতিক পরিবেশ রয়েছে তারই কিন্তু ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি প্রতিনিধি দল এসেছেন এবং এই প্রতিনিধি দলটিকে কিন্তু বলা হচ্ছে খুবই শক্তিশালী প্রতিনিধি দল। কারণ হচ্ছে এই দলে এই যে প্রতিনিধি দলটি রয়েছে সেখানে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যেরকম রয়েছেন, এছাড়াও রয়েছেন রফিকুল ইসলাম খান, রয়েছেন নুরুল ইসলাম বুলবুল সহ বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই আজকের বৈঠকে অংশগ্রহণ করছেন। সুতরাং বলা যায় যে নির্বাচন কমিশন এবং নির্বাচনকে সামনে রেখে আরপিও সংশোধন সব কিছু মিলিয়ে নির্বাচন কমিশন আসলে আরও তৎপর হয়ে উঠছে এবং কর্মচাঞ্চল্যে ভরে উঠছে। মাহমুদ। আসাদ, আপনাকে ধন্যবাদ। মেঘনার অব্যাহত ভাঙনে ছোট হয়ে আসছে দ্বীপ উপজেলা হাতিয়ার আয়তন। এরই মধ্যে বিলীন হওয়ার পথে বেশ কয়েকটি ইউনিয়ন। ভাঙনের কবলে ভিটে মাটি হারিয়ে কয়েক হাজার পরিবার মানবেতর জীবনযাপন করছে। মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার শঙ্কায় স্থায়ী ব্লক নির্মাণের দাবি স্থানীয়দের। কিছু প্রকল্পে কাজ চলমান রয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। ফিরোজউদ্দিনের তথ্যে আমার তৈরি একটি প্রতিবেদন। হাতিয়ায় মেঘনার ভাঙনে এভাবেই নদীতে হেলে পড়ছে আল আমিন বাজার বহুমুখী আশ্রয়ন কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়টি। শুধু এই স্কুল নয়, এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সহ চর ঈশ্বর, নলচিরা, শুকচর, হরণী ও চান্দনী ইউনিয়নের বেশিরভাগ অংশ। তীব্র ভাঙনের ঝুঁকিতে তমরুদ্দি, সোনাদিয়া চরকিং ইউনিয়ন। ভাঙন অব্যাহত থাকলে বসত ভিটা হারাতে পারে কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। এরই মধ্যে সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে অনেকেই জীবনযাপন করছেন। ভাঙন রোধে টেকসই নদী শাসন ও ব্লক বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। ভাঙার কারণে এখানে পড়তে পারছি না। এখানে 8 কিলোর মধ্যে মসজিদ ছিল, কালভার্ট ছিল, ব্রিজ ছিল, মেইন রোড ছিল। রাস্তাঘাটের সাথে সাথে আমাদের সকল কিছু কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, সকল কিছু মেঘনা নদীর সাথে বিলীন হয়ে যাচ্ছে। নদী ভাঙতে 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 অবস্থা হয়ে গেছি, এখন আর কিছু নেই। আশ্রয়কেন্দ্র থাকার জন্য দিছি, এখন এটা নদীর মাধ্যমে ভাঙি গেছে। ভূমিহীন এরা কোথায় গিয়ে থাকবে, এদের কোনো বাসস্থানের জায়গা নাই। আমরা দেখতেছি কাজ কিছু করে এখান থেকে আবার হিরিক পরিবন্দরে তাদের বস্তার সমস্যা, বলগেটের সমস্যা। বস্তা হইলে বলগেট আসে না, বলগেট আসলে বস্তা আসে না। এই জনপদ বাঁচাইতে হইলে এখন দ্রুত একটা বেড়িবাঁধ এবং বস্তা ডাম্পিং করি প্লাস ফাতর দিই। নোয়াখালীর উপকূলীয় 40 কিলোমিটার ভাঙন কবলিত আপৎকালীন কিছু প্রকল্প চলমান রয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। ভাঙন কবলিত বিশেষ করে চর এলাহি থেকে শুরু করে আমাদের চেয়ারম্যানঘাট পর্যন্ত প্রায় 40 কিলোমিটার জায়গা আমাদের প্রায় ভাঙন কবলিত রয়েছে। তার ভিতরে নলের চরে 5 কিলোমিটার আমাদের স্থায়ী প্রতিরক্ষা কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত ব্লক নির্মাণের কাজ শুরু করে হাতিয়ার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এগিয়ে আসবে সরকার, এমনটাই দাবি স্থানীয়দের। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। ক্রিকেট টেস্টের পর এবার নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 সিরিজ মোকাবেলা করতে নামছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে খেলা। টেস্ট সিরিজ ড্রয়ের হতাশা কাটিয়ে টি-20তে ভালো করার প্রত্যয় সালমান বাহিনীর। যদিও প্রোটিয়াদের সঙ্গে এই ফরম্যাটে হেড টু হেডে পরিসংখ্যানে সমান অবস্থানে আছে পাকিস্তান। 24 বারের মুখোমুখিতে 12টি জয় রয়েছে দু দলের। সবশেষ গত বছরের ডিসেম্বরে হোম গ্রাউন্ডে ম্যান ইন গ্রিনদের হারায় দক্ষিণ আফ্রিকা।
ফুটবল ইতালিয়ান সেরিয়ায় আজ লেচ্চের আমন্ত্রণে খেলতে নামছে নাপোলি। বাংলাদেশ সময় রাত 11:30টায় শুরু হবে খেলা। পায়ের চোটে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে রয়েছেন দলটির গুরুত্বপূর্ণ মিডফিল্ডার কেভিন ডে ব্রুয়েনে। ফলে তাকে ছাড়াই খেলতে নামবে নাপোলি। আসরে এ পর্যন্ত 8 ম্যাচে 6 জয় ও 2 হার নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ক্লাবটি। এদিকে রাত 2:45টায় আটলান্টার আমন্ত্রণে খেলতে নামছে টেবিলে 3 নম্বরে থাকা এসি মিলান। এবার জয় পেলে 2 নম্বরে উঠে আসবে রসোনেরোরাও। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টা বরাবর হস্তান্তর, আদেশ জারির পর হবে গণভোট। তত্ত্বাবধায়ক ফিরলেও এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব নয় বললেন শিশির মনির। কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ 2 নভেম্বর। নির্বাচন বানচালের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি বিএনপির। জনপ্রিয়তা যাচাইয়ে জামায়াতকে ভোটের মাঠে আসার আহ্বান। এবং যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি বর্বরতা চলছে। হামাস সব জিম্মির মরদেহ ফেরত না দেয়া পর্যন্ত হামলা অব্যাহতের ঘোষণা তেল আবিবের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।